আসলে যে কেউই ব্যবহার করতে পারে, যেহেতু এটা অ্যাডোলেসেন্স হেলথ রিলেটেড ফ্ল্যাশ কার্ড। তো অ্যাডোলেসেন্স যারা 10 থেকে 19 বছর আছে তারাই মেনলি ইউজ করবে, এবং স্যার আপনারাও এটা উৎসাহিত করবেন। এখন তো অনলাইনেই পাওয়া যাচ্ছে, তো ওই ওয়েবসাইটটা তো আপনাদের লেখাইও দিছি যে ওয়েবসাইটটার নাম কি, ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পাবেন এখানে কি কি শারীরিক এবং মানসিক পরিবর্তন হয় ছেলেমেয়েদের। মানে এই বয়সটা এমন, মানে যেমন রবীন্দ্রনাথের ছুটি ছোট গল্পে ফটিক একটা চরিত্র ছিল, এবং আমার ঘাবড়ানোর কিছুই নাই, এরকম পরিবর্তন আমাদের হয়। তারপরে এটা স্যারে যে একটু আগে আলোচনা করছিলাম, যেটা যে মাসিক চলাকালীন কি কি ধরনের তার যত্ন আছে। ম্যাডামও অনেকক্ষণ ধরে বললেন যে ফলিক অ্যাসিড এবং আয়রন মানে না খেয়েও আমরা ন্যাচারালি যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খাবার মাধ্যমে কীভাবে আমাদের আয়রনের ঘাটতিটা পূরণ করতে পারি। এবং আমি যেটা বলতেছিলাম যে অনেকটা স্যানিটারি ন্যাপকিন হয়তো কেনার সামর্থ্য নাই, আর্থিক সামর্থ্য নাই, সেক্ষেত্রে সুতি কাপড়টা ব্যবহার করতে পারে এবং প্রখর রোদে এটা শুকাতে হবে। মেন্স, MENS, এই মেন্স মানে কিন্তু চাঁদ, মানে চাঁদের কিন্তু একটা ন্যাচারাল সাইকেল আছে। 27 দিন পর পর মানে পূর্ণিমা হয় বা হয়, অমাবস্যা হয়। তো আমাদের মেয়েদের ক্ষেত্রেও দেখেন যে সৃষ্টিকর্তার কি একটা নিয়ম, যে মেয়েদের ক্ষেত্রে ওইটা কিন্তু ওই 27 দিনেই আবার ফিরে আসে, হয়তো 3 থেকে 7 দিন ওইটা স্থায়ী হয়। তো এই ওয়ার্ডটা থেকেই কিন্তু মাসিক শব্দটা আসছে। তো ওদেরকে বোঝাইতে হবে যে দেখো এটা কিন্তু একদম একটা ন্যাচারাল, মানে চাঁদের সাথে তোমার মিল আছে এই সাইকেলটাতে, ঠিক না? তো এই ওয়ার্ডটা থেকে আসছে। আর ছেলেদের ক্ষেত্রে যেটা ঘটে, এটাকে আমরা সুইট ড্রিম বা ওয়েট ড্রিম বলবো, আমরা ওই বাংলা ওয়ার্ডটা উচ্চারণ করবো না, কারণ বাংলা ওয়ার্ডটার ভিতরেই তো দোষ আছে, আমরা এটা ইউজই করবো না। মেয়েদের যেমন তাদের একটা গর্বের বিষয় যে তারা মা হওয়ার যোগ্যতা অর্জন করছে, ছেলেরাও যে তারা একটা প্রজনন সক্ষম ছেলে হয়েছে বা বাবা হওয়ার যোগ্যতা অর্জন করছে, সেটা কিন্তু এই ওয়েট ড্রিমের মাধ্যমেই ঘটে, বা সে তখন শুক্রাণু উৎপাদন শুরু হয়, এবং তখন কিন্তু আমাদের টেস্টিস থেকে টেস্টোস্টেরন হরমোনটা নির্গত হয়, এবং মেয়েদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই হরমোনগুলো কিন্তু তখনই উৎপন্ন শুরু হয়। এবং খাদ্য পুষ্টি নিয়ে ইতিমধ্যেই বলেছি, মানে খাবারে যে 6টা উপাদান আছে, সেই 6টা উপাদান যেন সে সঠিক পরিমাণে খায়। আমরা যখন দেখা যাবে শুধু ভাত ডাল বা শুধু ভাত বা একটা মাংস দিয়ে খাচ্ছি, তো ভাতের ভিতর শর্করা আছে, ওখানে প্রোটিন আছে। শর্করা আর প্রোটিনই তো মেন না আমার চলতে গেলে। আমার শাক সবজি দরকার, যেমন ম্যাডাম বললো যে আয়রন যে যে খাবারে আছে সেইগুলো দরকার, আমার ভিটামিন দরকার, খনিজ লবণ দরকার, পানি দরকার, মানে সব ধরনের আইটেমগুলোই আমার আসলে দরকার। এবং যেহেতু তার দৈহিক এবং মানসিক গঠনের মোটামুটি 80-90% এই সময়টাতে হয়, তাহলে এই সময় যদি সে ভালো খাবার না পায়, একটা গাছ যখন জন্ম নিল বা যখন ফল ধরবে, তার আগে যদি ঠিকমতো পরিচর্যা না হয়, তাহলে তো ভালো ফল আমরা পাবো না। এবং এই যে অপুষ্টির দুষ্টচক্র, যেটা আমি আগে ব্যাখ্যা করছিলাম, মানে একটা অপুষ্ট বাচ্চা, মানে বাল্যবিবাহ যদি হয়ে থাকে, একটা অপুষ্ট বাচ্চা আর একটা অপুষ্ট বাচ্চার জন্ম দিবে, এভাবে কিন্তু একটা সাইকেল চলতে থাকবে। যেমন স্যার আপনারা দারিদ্র্য দুষ্টচক্র পড়ান, এটাও সেরকম অপুষ্টির দুষ্টচক্র। এখানে একটা মোটামুটি এটা কি ধরনের, মানে কোন বেলা কি ধরনের খাবার খাবে এরকম একটা আছে। তবে এত কিছু তো আমরা মেপে মেপে খাইতে পারবো না, আমরা যেহেতু বাঙালি। তবে এনশিওর করতে হবে যেন 6টা উপাদান থাকে। হাইজিনিটি মেনটেন করতে হবে, যেমন যখন ছাত্রছাত্রীরা ঠিকমতো নখ কাটতেছে কিনা, ঠিক না, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। তারপরে ব্রাশ করার নিয়ম আছে, হাত ধোয়ারও কিন্তু এরকম নিয়ম আছে, স্যার আপনারা ইতিমধ্যে জানেন। এবং দেখেন যে একটু আগে আলোচনা করতেছিলাম এইচপিভি টিকা নিয়ে, এবং এইচপিভি যে ভ্যাকসিন, এটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো এই যে যখন তার একটা যৌন রোগের ভিতর সে ঢুকে যাবে, বা মাসিকের সময় সে অপরিষ্কার কাপড় ইউজ করতেছে, তখন কিন্তু তার এই যৌনবাহিত যে সংক্রমণ, এগুলো কিন্তু ঝুঁকি থেকে যাবে। এবং একবার যখন সে সংক্রমিত হচ্ছে, এটা কিন্তু তার লাইফ, মানে পুরাটাই সে এটা বহন করতেছে। এইচআইভি কিভাবে ছড়ায়, এইচআইভি কিভাবে ছড়ায় না, আচ্ছা এগুলো তো আপনারা জানেন স্যার। অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত আমাদের এই জেলার যিনি
শিক্ষা কর্মকর্তা মহোদয় রয়েছেন, আমাদের পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় পরিচালক তিনি, আগত স্কুল এবং মাদ্রাসা সম্মানিত প্রিয় শিক্ষকবৃন্দ, আমি ইউনিসেফের তরফ থেকে আপনাদেরকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এতক্ষণ আপনারা যে বিষয়টা সম্পর্কে জেনেছেন, আমি একটু আপনাদের মতামত নিতে চাই। এগুলো তো আমাদের সন্তানদের জন্য যে কাজগুলোর কথা আমরা জানলাম, আমাদের স্কুলের সন্তানদের জন্য। আমরা স্কুলে ফিরে গিয়ে কিভাবে কাজটা শুরু করব, এই ভাবনাগুলো আপনাদের মধ্যে কিভাবে এসেছে আমাকে যদি আপনারা একটু বলেন যে স্কুলে গিয়ে বা মাদ্রাসায় গিয়ে আমার কাজটা শুরু হবে এইভাবে, তাহলে আমরা কি ধারণাটা পাবো যে আসলে কর্মপন্থাটা, এই কাজগুলো বাস্তবায়ন প্রক্রিয়াটা কিভাবে আমরা শুরু করতে যাচ্ছি। এটা আমি সবার কাছে জানতে চাইলাম। কেমন আপনারা যদি আমাকে বলেন যে আমাদের কর্মপন্থাটা কি হবে, কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে বিষয়গুলো সাথে এনগেজ করব। আপনাদের মধ্য থেকে একজন স্যার বা একজন ম্যাডাম আমাদের যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ কাজ করবেন, কাজ হচ্ছে আমরা স্কুলে যে আমরা অভিভাবক দিবস করি, এই অভিভাবক দিবসে এর গুরুত্ব সম্পর্কে, সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা প্রতিদিন অ্যাসেম্বলি করি, অ্যাসেম্বলিতে প্রতিদিন 1-2 মিনিট এই বিষয়ে আলোচনা করব। আর কিছু সমস্যাতে একটু বৈষম্য ব্যবহার হয়, যার কারণে তাদের বিবাহ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, অনেক সময় ভালো পাত্র পেলে বিবাহ দিয়ে দেয়। এবং এই যে বকাটে ছেলে যারা সাধারণত সম্ভ্রান্ত পরিবার, প্লিজ কাজ করেন, ব্যাখ্যার দরকার নেই, আমাদের পয়েন্টে বলছি স্যার। যেমন আমি একটা উদাহরণ হেল্প করি, বলেন। যেমন একটা আমি ওয়েবসাইট দেখালাম, হয়তো বা আপনাদের যে আইসিটি ল্যাবগুলো আছে, এই ল্যাবে ওই ওয়েবসাইটটা 5 মিনিট দেখাবো, এটা একটা কাজ। মানে এইরকম আমি এরকম যাব, এরকম ক্লাসরুমে প্রতিদিন 5 দিন ক্লাস, 5 দিনের ভিতরে আমরা একটা দিন নির্ধারণ করবো। এই দিনে আমরা ওই সম্পর্কে বাল্য বিবাহের যে কুফল সম্পর্কে তাদেরকে আমরা মানে করব, মনে সচেতন। কিন্তু শুধু বাল্য বিবাহ না, বাল্য বিবাহ এবং যে আপনার স্বাস্থ্যসম্মত যে বিষয়টা, মানে স্বাস্থ্যগত যে বিষয়টা আছে বাচ্চাদেরকে আমরা মানে সচেতন করবো যে কোনো একটা দিন আমরা এটাকে মানে বছরের শুরুতে বসে যে এই দিন আমরা এই কাজটা করবো, সেইভাবে আমরা কার্য পরিচালনা করব। ওকে স্যার, আপনি বলছেন যে প্রতি সপ্তাহে একদিন আপনারা কোনো একটা নির্দিষ্ট ক্লাস মানে সময়ে প্রতি শ্রেণীর জন্য, প্রতি শ্রেণীর জন্য এই বিষয়গুলো নিয়ে আপনারা তাদেরকে আমরা করবো জানাবেন। স্যার, আমি এখানে একটুখানি যোগ করে দিতে পারি যে আমরা যখন আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাই, তার কিন্তু আমাদের সপ্তাহে একটি নির্দিষ্ট দিন আছে। ওই দিনে যখন খাওয়াবো, ওই খাওয়ানোর দিনই আমরা বলতে পারি আরো সুন্দর, তাহলে আমার অতিরিক্ত সময় নষ্ট হবে না। ম্যাডাম বলেন। নমস্কার স্যার, বলছি আমাদের যে এই আয়রন ফলিক অ্যাসিড সম্পর্কে যখন যে নির্দেশনাটা দেওয়া হয়, সেই অনুযায়ী যে আবার প্রথমে যে ট্রেনিংটা হলো আমাদের, কেন আমরা এটা নিচ্ছি, কী জন্য খাওয়াবো, এই জিনিসগুলো আমরা কাজ করব। প্রথমে যে আমাদের মানে সব শিক্ষকদের নিয়ে বসে আগে যে আলোচনা করা উচিত, যে সবাই যেন একমত হয়। কারণ আমি স্টুডেন্টদের নিয়ে বসলাম, অন্য ছাড়া অমত করলো, এটা হবে না। এবং এই যখন সমাবেশ হয় তখন জানাবো, যখন এই যে কি আপনার ফলিক অ্যাসিডের যে দিনটা নির্ধারণ, ওই দিনে আমার ওই বইতে ডায়েরিতেই আছে যে শিক্ষার্থী মানে দুইটা ছেলে এবং মেয়ে দুজনদের নিয়ে কতটা স্টুডেন্ট ওই দিন উপস্থিত আছে, কোনো একটা জিনিস নিয়ে তাদের আলোচনা হয়, মাদকাসক্তের উপরে অথবা অন্য কোনো একটা বিষয় নিয়ে বা বাল্যবিবাহ নিয়ে, এরকম যে আলোচনাটা ওইখানে আমি জানাতে পারি, উঠান বৈঠক করতে পারি, পট গানের মাধ্যমে জানাতে পারি, বা আমার যে স্টুডেন্টগুলো গান ভালো জানে তাদের দিয়ে যখন অভিভাবক সমাবেশ হয় ওরকম একটা গান তুলে ধরতে পারি। তারপরে আপনার যদি মাল্টিমিডিয়া থাকে তাহলে আমি একটা স্লাইড করে ওখানে দেখাতে পারি, বা যেমন এখানে যে কয়েকটা স্লাইড হয়েছে আমরা এখান থেকে নিতে পারি কিছু, আমি আমার মতো করে ওখানে দেখাতে পারি। ঠিক আছে। আর একটা বই আছে কৈশোরকালীন স্বাস্থ্য, এই বইটা যে যে স্কুলে আছে ওই বইটা থেকে নিয়ে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি, করলে দেখা যাচ্ছে ওখানে A to Z আমি পেয়ে যেতে পারি। ঠিক আছে, এইভাবে আমি এগোতে পারি মনে হয় স্যার। আমরা একটা কথা বলছি, সবাইকে নিয়ে বসে অমত থাকলে, হ্যাঁ স্যার, এরকম একটা ঘটনা
অমত থাকতে পারে যে মনে করেন আমি যখন আয়রন ফলিক অ্যাসিডটা খাওয়াতে যাচ্ছি, আমার মনে করেন 200-র মতো মেয়ে কাছাকাছি, তা আমি যখন এই মেয়েগুলোকে দেব, ওদের জল দেবো কয়েকটা, আমার একটা টিম করা আছে, ক্ষুদ্র ডাক্তার মানে খুদে ডাক্তার, হ্যাঁ খুদে ডাক্তার, ওদের পোশাকও তৈরি করে দেওয়া হয়েছে। এখন তাদের দায়িত্ব নিয়ে শুধু আমি ডেকে দেবো, আমাদের বক্স সিস্টেম আছে, ডেকে তাদের বলবো যে যার যার দায়িত্ব আছে দাঁড়িয়ে যাও, তারা দাঁড়ায় যাবে, ওষুধটা দেবো, কাউকে কাউকে জল দিতে দেবো, এবং ওইখানে ওই যে ডায়েরি থেকে যে কোনো একটা পার্ট ওদের উপস্থাপন করতে বলবো, যে ওই জিনিসটা, তারপরে 2-4টা প্রশ্নটা, এইটুক সময় তো আমার লাগবে। আমার যে ওই যে প্রেয়ারের পরে যে সময়টা ঘন্টা পড়ে যায়, আমি তখন হয়তো যেতে পারি না। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যদি আমি মাঝে খাওয়াতে যাই, তাহলে খাওয়া সকালে খেয়ে আসছে, ওই সময়টা ওভার হয়ে যায়, তখন পেটে হয়তো কিছু থাকে না, খালি পেটে খাওয়ানো যায় না। এই যে যে বিষয়গুলো। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ স্যার। একটু বড় করো। আর কেউ কিছু বলবেন? মানে হেড স্যারের মাধ্যমে যদি আমার একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেন, সব থেকে ভালো হয়। আমাদের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহোদয় খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে যে শিক্ষার্থী পড়াশোনার রেজাল্ট ভালো না, ওর ঝরে পড়ার ঝুঁকি সবচেয়ে বেশি। মেয়েদের ক্ষেত্রে তো বেশি আছেই, এবং ছেলেদের ক্ষেত্রে সেটা বেশি, নাকি? এটা আমরা সবাই একমত। হ্যাঁ হ্যাঁ। এখন আপনি আমি শিক্ষক হিসেবে আমার দায়িত্ব হলো তাকে পড়াশোনায় ভালো করানো। এখন এর জন্য অনেক সুবিধা অসুবিধার ব্যাপার আছে, তাই না? নানাবিধ কারণ আছে, আমরা সেই বিশ্লেষণে যাব না। আমরা একটা এগ্রিমেন্ট করি, আমার বিদ্যালয়ে কিংবা আমার মাদ্রাসায় ঝরে পড়ার ঝুঁকিতে আছে শ্রেণী ভিত্তিক এই ধরনের একটা তালিকা কি আমরা তৈরি করতে পারি কিনা? পারি? তাহলে আমরা এটাকে একটা ঠিক আছে, শ্রেণী ভিত্তিক ঝরে পড়ার ঝুঁকিতে আছে এই ধরনের শিক্ষার্থীর তালিকা প্রণয়ন, নাম্বার 1। এগ্রিড? তাহলে আমরা এই কাজটা একটু করবো, যার যার মাদ্রাসা এবং এখানে, ঠিক আছে? এরপরে যারা ঝরে পড়ার ঝুঁকিতে আছে ওই তালিকা ওয়াইজ সেই শিক্ষার্থীদেরকে আমরা বিদ্যালয়ের কিছু কাজের দায়িত্ব দিব। যেমন তাকে প্রতিদিন অ্যাসেম্বলির পরিচালনা করার দায়িত্ব দিন। মনে করেন আপনি 4 জন মিলে, যে ক্লাসের সবচেয়ে পেছনের দিকের শিক্ষার্থী, তার দায়িত্ব হলো অ্যাসেম্বলি পরিচালনা করা। রোল নাম্বার 1, 2, 3 একদম হয় না, ওরা এমনি স্কুলে মাদ্রাসায় আসে, নাকি আসে না? তাহলে আমরা পেছনের দিকে, ধরুন আপনার বিদ্যালয়ে মাদ্রাসায় 50 জন পাওয়া যাবে, আপনার যে 6 দিনের কর্মদিবস আপনি তাদেরকে ভাগ করে দেন 8 জন 8 জন করে, সোমবারে এরা, রবিবারে এরা, শনিবারে এরা, মঙ্গলবারে এরা, গ্রুপ ওয়াইজ কে কোন দিন অ্যাসেম্বলি পরিচালনা হতে পারে কি? এই অ্যাসেম্বলি পরিচালনার দায়িত্বের কারণে সে নিজেকে এনকারেজ ফিল করবে, বলবে আমি যে বিদ্যালয়ের অংশ, আমি মাদ্রাসার অংশ, মাদ্রাসা আমাকে মূল্যায়ন করছে, বিদ্যালয় আমাকে মূল্যায়ন করছে, আমি যে পিছনে পড়া সেই জন্য যে আমি যে সব দিকে পিছিয়ে আছি, আমার যে কোনো আমার যে কোনো রোল নাই, এইটার বিপরীতে সে দেখবেন এক ধরনের সম্মান বোধ করবে, তার এক ধরনের আস্থা তৈরি হবে কি? তাহলে আমরা এই 2 নম্বর কাজটা আমরা নেব। 3 নম্বর কাজ হলো আপনাদের বিদ্যালয়ে বা মাদ্রাসায় নানা ধরনের দিবস হয়, সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়, তাই না? তারপরে বার্ষিক ক্রীড়া খেলাধুলা হয়, বার্ষিক কেন মানে অন্যান্য যদি শিক্ষা খেলাধুলা থাকে, তাই না? যেমন যে বৃহস্পতিবারে আপনি যে ক্লাসটার কথা বলছেন সেই ক্লাসটা অর্গানাইজ করার দায়িত্ব দিয়ে দেবেন স্যার। আমি দেই পিছিয়ে পড়া বাচ্চাদের, পিছিয়ে পড়া। আমি আপনাদেরকে বোঝাতে চাই, সামনে আসাটা নেই, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে শিক্ষার্থীরা ঝরে পড়ার ঝুঁকিতে আছে তাকে স্কুলের সাথে নিবিড়ভাবে জড়িয়ে ফেলা, শুধু পড়াশোনা দিয়ে নয়, যাতে করে সে নিজেকে মনে করতে পারে যে আমি খুব একজন ইম্পর্টেন্ট এই স্কুলের জন্য, এই মাদ্রাসার জন্য, আমাকে তারা সেই প্লেসটা দিয়েছে, ঠিক আছে? দেখবেন তার মধ্যে যে একটা অনুপ্রেরণা যোগাবে, এটা তার পরিবারেও কিন্তু তার ইম্প্যাক্ট থাকবে।
ওর মা ওর বাবা দেখতে যে আরে আমার বাচ্চা যে একটা পরিবর্তনের মধ্যে আসছে, আপনি নিজেও দেখবেন সেটা। এই যে স্কুল যেগুলোতে আমরা ভিটামিন এ খাওয়াচ্ছি, সেখানে কিছু দায়িত্ব ওদেরকে দিবেন। আপনার সেখানে যে খুদের ডক্টর টিম আছে ওখানে তাদেরকে ইনক্লুড করবেন। কেমন? আমি বলছি যত বিদ্যালয়ের লেখাপড়ার বাইরেও যত কাজ আছে সবগুলোর সাথে কিছু দায়িত্ব দিয়ে দেবো। কেমন? এরপরে হলো এই যে আজকে আমরা এই ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে যতগুলো টপিকস এখানে আমরা দেখেছি, যে ওয়েবসাইট কিংবা অ্যাপসটা আপনারা দেখেছেন, ওখানে একটা পাতায় দেখবেন যে একটা রুটিন নামক একটা পাতা আছে। দেখেছেন? কেউ খেয়াল করেছেন? আমি অনুরোধ করব এই 10 প্রতিষ্ঠানের আপনারা ওই রুটিনটাতে কোন দিন কোন শ্রেণীতে কতজনকে নিয়ে এটা নিয়ে আলোচনা করতে হবে, সেটা ঠিক করে ফেলবেন। কারণ এখানে অনেকগুলো টপিকস আছে, কতটা আছে আমি ঠিক মনে দেখি নাই, আমার ধারণা 20টা 40 পাতা 40টা। তাহলে আমরা যদি বৃহস্পতিবার হিসাব করি, এক বছরে বিদ্যালয়ের বন্ধ বা মাদ্রাসার বন্ধ বাদ দিলে কয়টা সপ্তাহ পাবো? সেই সপ্তাহের বৃহস্পতিবারগুলোতে এটাকে ভাগ করে ফেলবো 20 টপিকের। একটা টপিক নিয়ে হয়তো 2 দিন পরপর 3 দিন আলোচনা করে, পরপর 3 দিন আলোচনা করে এটা শেষ হয়ে যাবে, পরে আরেকটাতে যাবো, পরে আরেকটাতে যাবো। আমরা বলব এটা কিন্তু শিশু বিবাহ বা বাল্য বিবাহ বন্ধটা কিন্তু মুখ্য বিষয় না। এটা হলো এই সমস্ত কাজগুলো এটাকে রিইনফোর্স করবে টু এন্ডিং চাইল্ডলাইন্স, এটা রিইনফোর্স করবে। আপনি সরাসরি তো ওই কাজ আমরা একইভাবে করবো। যখন বাচ্চা সব কিছু দিয়ে এগিয়ে যাবে, বাবা মাও চিন্তা করবে যে না ঠিক আছে আমার ছেলেটা মেয়েটা আরো থাকে। এবং এই বিষয়টা হচ্ছে ভিডিওতে দেখেছেন অনেক শিক্ষার্থী বলেছে আমরা নষ্ট হয়ে যাচ্ছিলাম, আমরা অন্যদিকে চলে যাচ্ছিলাম। এগুলো আমরা আমাদের নিজেদের জীবনকেও যদি ওই বয়সটা একটু কল্পনা করি যে কিভাবে ওই সময়টা আমরা পার করে আসছি, তাই না? অথবা আমাদের বন্ধু বান্ধব যারা আজকে আমাদের সাথে এখানে নাই, যারা আমাদের সাথে ধরে পড়েছিল, অনেকগুলো কারণের মধ্যে এগুলো বুঝতে পারে। সেই জন্য আমরা এইটা জানাটা নিশ্চিত করি, আমাদের রুটিনের মধ্যে এটাকে নিয়ে আসবো। এটা হলো আমার আপনাদের কাছে চতুর্থ কাজ। পঞ্চম হলো দেখেন এই বাচ্চারা, এই শিক্ষার্থীরা, ওরা কিন্তু এই যে বয়সন্ধিকালের যে পরিবর্তন, এটা কোনো অসুস্থতা না, এটা অসুস্থতা না। এরা সাধারণত ডাক্তারের কাছে যাবে না, নাকি আমরা গেছি এগুলো নিয়ে ডাক্তারের কাছে? তখনই যাবে যখন সে জানবে যে আমাকে আসলে স্বাস্থ্য কাউন্সিলিং নিতে হবে। আমরা জানিয়ে দিব তাদেরকে কোথায় কোথায় তাদেরকে এই দীর্ঘকালীন স্বাস্থ্যসেবার কাউন্সিলিংটা পাওয়া যাবে। এই তথ্যটা আমরা আপনাদেরকে জানিয়ে, শিশুদেরকে জানিয়ে দিতে হবে, শিক্ষার্থীদেরকে জানিয়ে দিতে হবে। সেটা জানানোর জন্য আপনার উপজেলার সকল যতগুলো FWC এ থাকবে ওগুলোতে এই স্বাস্থ্য কাউন্সিলিংগুলো থাকবে। এই উপজেলা হেলথ কমপ্লেক্সে সেটা থাকবে, কমিউনিটি ক্লিনিকগুলোতে সেই কাউন্সিলিং এর ব্যবস্থাটা থাকবে। তার মানে হচ্ছে শিক্ষার্থীরা যখন জানবে, প্যারেন্টসরা যখন জানবে, তখন সেখানে ওনারা এরা যাওয়ার একটা প্রবণতা, কারণ অসুখ হলে যায়, অসুখ না হলে তো যাওয়ার কথা না, তখন তারা সেখানে যাবে। এই তথ্যগুলো আমরা তাদেরকে দিব। এবং এই কয়েকটা কথা যদি আমরা একটু নিজেরা এই 10টা প্রতিষ্ঠানে যদি আমরা করতে পারি, আমরা আসলে আপনাদের এই 10টা দিয়ে শুরু করছি, আপনারা কেমন করছেন এর ফলাফলের উপরে এই উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আমরা এটাকে রোল আউট করব। এছাড়া কিন্তু আমাদের ওই রোল আউট করাটা সম্ভব হবে না। আমি বুঝাতে পেরেছি কথাটা? দ্যাট মিনস আমরা আপনাদেরকে মডেল হিসেবে যদি আপনারা উপজেলায় তৈরি হতে পারেন, তখনই অন্য উপজেলার অন্য স্কুলের, অন্য মাদ্রাসার শিক্ষার্থীদের এই সুযোগটা পাবেন। এছাড়া কিন্তু সেদিকে আমাদের প্রয়োগ করাটা কঠিন হবে। ধন্যবাদ সবাইকে। আমি অনেক ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ ভালো বলবেন কেমন করে আমার কাজটা করব। এটার সাথে কিশোরীদের প্রতি সহিংসতা, এখানে অনেকগুলো হেল্পলাইন আছে, 1098 আছে হেল্প সেন্টার, এটা আপনারা জানেন। তারপরে আমি একটা কমিটি দেখালাম, উপজেলা পর্যায়ে একটা কমিটি আছে, বাল্য বিবাহ নিরোধ কমিটি আছে, এবং ওখানে কারা কারা অ্যাসাইন, কোন কোন দপ্তর অ্যাসাইন, এগুলো আমি দেখাইছি, এবং বাল্য বিবাহের পানিশমেন্ট নিয়েও কথা বলছি।
এই যে 1098 নাম্বারে ফোন দিলে তখন হেল্প পাবে। মাদকাসক্তি থেকে বড় হচ্ছে ফোনে আসক্তি আর কি, এটার একটা স্লাইড করা দরকার। আর এখানে হচ্ছে আমাদের পরিবার পরিকল্পনা দপ্তরে যে সেবাগুলো আছে, যেমন আমি বলছিলাম যে বাল্যবিবাহ হয়ে গেলেও আমরা যেন প্রেগনেন্সি বা চাইল্ড বিয়ারিং টাইমটা ডিলে করাইতে পারি, এই জন্য বিভিন্ন পদ্ধতি আছে, এবং বিশেষ করে দীর্ঘমেয়াদী যে পদ্ধতিগুলো আইওডি ইমপ্ল্যান্ট, এই দুটো খুবই জনপ্রিয় পদ্ধতি। কারণ খাবার পরে দেখা যাচ্ছে রেগুলার খাইতে হচ্ছে, বা ইনজেকশন একটা সার্টেন সময় পর দিতে হচ্ছে, বাট সে যদি একটা দীর্ঘমেয়াদী যেমন আইওডি বা ইমপ্ল্যান্ট নেয়, সেখানে কিন্তু তার প্রায় 3 বছর, ইমপ্ল্যান্টের ক্ষেত্রে যেটা 3 বছর তার আর কোনো চিন্তা নাই। সে একটা ইমপ্ল্যান্ট মানে ছোট একটা রড সে তার বাহুতে প্রবেশ করে রাখবে, 3 বছর তার কোনো টেনশন নেই, বাচ্চা ধারণ করতে পারবে না। আর কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা, যেগুলো আমি যে ম্যাপেও দেখাইলাম, ওই ওয়েবসাইটে যে ম্যাপে যেগুলো দেখালাম যে কি এখানে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে বা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র যেগুলো আছে, সেগুলো কিন্তু সে ম্যাপে দেখতে পাবে। এবং ওই যে পিছনে যে পোস্টার আছে, এখানে একটা লোগো আছে দেখেন সবুজ, ওই লোগো চিহ্নিত যে সকল প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানে কিন্তু এই কৈশোর বান্ধব সেবা দেয়। এবং ওয়েবসাইটের পাশাপাশি আমার স্লাইড দেখানো শেষ, আমি আরেকটা হেল্পলাইন সেন্টারের নাম দিয়ে দিলাম। 10 থেকে 19 বছর বয়সে তাদের শারীরিক গঠন কীভাবে কোন খাবারের মাধ্যমে এদের স্বাস্থ্যের গঠন করতে হবে সেই ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করার জন্য আর বাল্য বিবাহ প্রতিরোধে আসছি। আচ্ছা, আমাদের মাঝে আসেন এই যে শিক্ষকরা তো অনেকে আসেন, আপনারা অনেক ক্লাস নেন সুন্দর করে। একটা জিনিস হচ্ছে যে আপনারা শিক্ষক, আমরা কিন্তু শিক্ষক না। শিক্ষক এমন একটা জিনিস যারা কিন্তু সব তৈরি করে, যে ইউনিভার্সিটি ওনারা তৈরি করেছেন, আপনারা এই যে জিনিস হিসাবে তৈরি করেছেন, আমি ডাক্তার আমার তৈরি করছেন, ওনারা তৈরি করছেন। শিক্ষকরা কিন্তু ডাক্তার তৈরি করে, ইঞ্জিনিয়ার তৈরি করে, প্রশাসক তৈরি করে, ফ্যামিলি প্ল্যানিং অফিসার তৈরি করে, পুলিশ তৈরি করে, সেনাবাহিনী তৈরি করে। হ্যাঁ, পুলিশ কিন্তু শিক্ষক তৈরি করে না, করে নাকি? শিক্ষকরাদেরকে সবাই কিন্তু সালাম করে। একটা মাত্র ব্যক্তি আছে যে দ্বারা শিক্ষককে সবাই সালাম করে, শিক্ষক কিন্তু সবাই সালাম করে। শিক্ষকের পদটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা তো ভালো জানেন কোন ম্যাডাম পারে। আচ্ছা, একটু মনে মনে করতে থাকুন। আমি তার আগে বলে নেই যে আমরা এই জিনিসটা কিন্তু দ্বিধা বিভক্তি হয়ে যায়। আমরা সব জায়গায় ডিস্ট্রিক্টের, আমি অন্য ডিস্ট্রিক্টেও যেখানে এই সমস্ত জায়গায় অংশগ্রহণ করি, দেখছি যে মূল জিনিসটার থেকে আমরা একটু দূরে সরে যাই। এখানে কিন্তু লেখা আছে কি অ্যাডভান্সড হেলথ, এই অ্যাডভান্সড হেলথ, হ্যাঁ এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। এখন এই অ্যাডভান্সড হেলথের কিছু কম্পোনেন্ট আছে, তার ভিতরে বাল্যবিবাহের কথা বলেছেন, আপনারা বলেছেন না, পুষ্টির কথা বলেছেন, তারপরে মেয়েদের যে এসটি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আছে, যৌনবাহিত রোগ আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, এগুলো অনেকগুলো বিষয় আছে যেটা এখানে আমাদেরকে দেখানো হয়েছে। সুতরাং আমরা যেন যে প্রথমে মূল জিনিসটা থেকে যেন আমরা আউট না হয়ে যাই, যে আমাদের আজকে ওখানে আমরা এসে গেছিলাম রামপালে, আমাদের ওখানে বাল্যবিবাহ নিয়ে আলোচনা আছে না, শুধু বাল্যবিবাহ না, কি লেখা আছে ওখানে অ্যাডভান্সড হেলথ। এখন অ্যাডভান্সড হেলথটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। আমরা যদি ওইভাবে না যাই, আমরা যদি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি এইটা কেন গুরুত্বপূর্ণ, এই 10 থেকে 19 বছর কেন গুরুত্বপূর্ণ এই কারণে যে এই সময় এই ছেলে মেয়েদের ভিতরে কিছু পরিবর্তন হয়। একটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ আর একটা হচ্ছে মেন্টাল চেঞ্জ, একটা শারীরিক পরিবর্তন আর একটা মানসিক পরিবর্তন। এই যে শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, শারীরিক পরিবর্তন কি আপনারা সব ওখানে দেখছেন কি কি পরিবর্তন হচ্ছে। ছেলেদের গোপদাড়ি বাঁধায়, হঠাৎ করে বেড়ে যায়, মাংসপেশি বৃদ্ধি পায়, অনেক কিছু হয়, কিন্তু সব কণ্ঠস্বর পরিবর্তন। মেয়েদেরও মেনস্ট্রুয়েশন শুরু হয়, ব্রেস্ট এনগর্জমেন্ট শুরু হয়, বা অন্যান্য ডেভেলপমেন্ট, তাদেরও কণ্ঠস্বর চেঞ্জ হতে পারে। আর একটা জিনিস, এদের ভিতরে একটু লাজুক ভাব কাজ করে, এই সবই আছে, এটা নিয়ে পড়াতে চাই না। এই পরিবর্তনগুলো আপনাদের জানতে হবে। আবার কিছু মানসিক পরিবর্তন, মানসিক পরিবর্তনটা কি, এই সময় তাদের ভিতরে দেখা যায় একটু জেদ গ্রো করে, কোনো কিছু করার প্রতি একটি আগ্রহ। আর সবচেয়ে যে পরিবর্তনটা হয় বলা যায় যে অ্যাট্রাকশন টু দ্য অপোজিট সেক্স। একটা ছেলের একটা মেয়ের প্রতি, একটা মেয়ের একটা ছেলের প্রতি এই সময়টা একটু আকর্ষণ বাড়ে। কেন বলেছে আমাদের ফ্যামিলি প্ল্যানিং অফিসার সাহেব বলছে যে এখানে হরমোনের কিছু ব্যাপার স্যাপার আছে। যখন 12 বছর 13 বছর বয়সে যখন আসে, তখন হরমোনাল এস্ট্রোজেন, ওদিকে টেস্টোস্টেরন, এইগুলো চেঞ্জ আসাতে এই পরিবর্তনগুলো আসে। এটা কিন্তু ওর দোষ না, ওর বয়সেরই দোষ। তো এখন 10 থেকে 19কে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি কেন? এটা টোটাল যে পপুলেশন, তা বলা হচ্ছে যে প্রায় 23%, এখন অংশ বলছে 19 থেকে 20%-এর মতো আছে এই জনগণ। এরা কি হবে,
আজকে যার বয়স 19, সে 10 বছর পরে বা 9 বছর পরে এই যে আমরা এখানে যেখানে বসে আছি ওই মঞ্চে কিন্তু তারা পড়বে, তাই না? আপনারা যারা বসে আছেন আপনাদের জায়গায় তারা যাবে। তার মানে কি দেশটা চালাবে কারা? তখন ওরাই কিন্তু চালাবে। সুতরাং তাদেরকে যদি এখন আপনার ভিত্তি, যে কোনো বিল্ডিং, এই বিল্ডিংটা করা হয়েছে, বিল্ডিং এর ভিত্তি যদি দুর্বল হয় তাহলে আপনি এরপরে 10 তলা কিন্তু করতে পারবেন না। ঠিক এই বাচ্চাদের যে ভিত্তি, যেটা এই ভিত্তি গড়ার দায়িত্ব হচ্ছে আপনারা যারা শিক্ষক, তাদের বাপ মারও দায়িত্ব আছে, নেই বলবো না, কিন্তু মূল দায়িত্বটা কিন্তু আপনাদের পরে এসে পড়ছে। এখানে ভিত্তিটাকে যদি শক্ত করে না করেন তাহলে তার ভবিষ্যৎটা এবং দেশের ভবিষ্যৎটা কিন্তু ভালো হবে। কিছু সামাজিক ব্যাধি আছে, এটাও ঠিক, সাথে সাথে এটাও ঠিক যে হরমোনের কারণে এবং এই যে মানসিক চেঞ্জটা আসছে, চেঞ্জের কারণে সে চিন্তা করতেছে, ফয়সাল চিন্তা করতেছে যে মরিয়ামকে বিয়ে না করলে আমার জীবন শেষ। এখন মরিয়ামের বিয়ে হয়তো কোনো জায়গায় ঠিক করে ফেলেছে কোনো কারণে, ফয়সাল দিয়ে ওর বাপ মার সাথে গোলমাল শুরু করে যে আমাকে বিয়ে দিতেই হবে, এবং বিয়ে যদি আপনি না দেন তাহলে দেখবেন যে ও হয়তো গলায় ধরতেছে, আত্মহত্যা করছে, বা ওরে নিয়ে বের হয়ে চলে গেছে, তার যত রিস্কই হোক না কেন, নিতে যে পথে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। সুতরাং কোনো কিছু এখন বাপ বললো, মা বললো যে তুমি যদি ওই মেয়েকে এই বয়সে তুমি এখন পড়াশোনা করার সময়, তুমি কেবল ইন্টারমিডিয়েট পড়ো বা 10-এ পড়ো, তুমি বিয়ে করে এখন সময় না, তুমি যদি বিয়ে করো তোমার আমি তেজ্যপুত্র করবো, তাহলে কি সমস্যার সমাধান হবে? কিভাবে সমস্যার সমাধান করা হবে আপনারা যদি একটু বলতেন। মোবাইল ফোনে আসলে থেকে আস্তে আস্তে না, সে তো খারাপ পথে চলে গেছে, কিন্তু এখন সে ওরে বিয়ে করতে চায়, কিন্তু আমরা বাল্য বয়সে বিয়ে দিতে চাই না, মেয়েরও দিতে চায় না, ছেলেরও দিতে চায় না। সমস্যার সমাধানটা কি? তাই বুঝাতে হবে, কাউন্সিলিং করতে হবে, পরামর্শ। কাউন্সিলিংটা কি আমরা জানি কি? কাউন্সিলিং কিন্তু পরামর্শ না। কাউন্সিলিং সম্বন্ধে বলা আছে যে টু ফ্যাসিলিটেট দ্য ক্লায়েন্ট টু টেক দ্য প্রপার ডিসিশন, দুই পক্ষের মাধ্যমে একটা সিদ্ধান্তে আসা, সেইভাবে আপনি তাকে কি করেন। এটা কিন্তু মানে আদেশও না, উপদেশও না, অনুরোধও না, নিষেধও না। হ্যাঁ, এটা হচ্ছে যে অনেকে বলে না যে পাথরের নিচে যদি হাত পড়ে সেই হাতটা একটু আস্তে। এই ক্ষেত্রে বিজ্ঞান কি বলতেছে? বিজ্ঞান বলতেছে টু সলভ দ্য প্রবলেম টু কিল দ্য টাইম। তুমি যদি এই সমস্যার সমাধান করতে চাও একটু সময় ক্ষেপণ করো। এখন সময় ক্ষেপণটা কি? সময় ক্ষেপণটা কি করে করতে হবে? বাপ মা যদি বলে বাবা তুমি ওই মেয়ের বিয়ে করতে চাও, আমাদের আপত্তি কিছু নেই, কিন্তু আমার ছোট্ট একটু শর্ত আছে। শর্তটা কি? যে তোমাকে লেখাপড়াটা শেষ করতে হবে। তুমি BMA পাস করো, ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার হও, যা হও, মোটামুটি লেখাপড়া শেষ করো, করে যদি তুমি ওই মেয়ে বিয়ে করতে চাও, আলহামদুলিল্লাহ আমাদের আপত্তি কিছু নেই। আর মেয়ের বাপ যদি বোঝায় যে ঠিক আছে তুমি ওই ছেলেকে বিয়ে করতে চাও, আমাদের আপত্তি কিছু নাই, কিন্তু মেয়ে হিসেবে তোমাকে পরিপক্ক হওয়ার জন্য এবং পড়াশোনাটা শেষ করে তোমাকে এই কাজ করতে হবে। আর ছেলে তখন বুঝবে যে না, বাপ মা তো রাজি হয়ে গেছে, তা ঠিক আছে আমার শর্ত দিয়েছে বাপ মা, তাই আমরা এটা পালন করি। যখন এই লেখাপড়া শেষ হবে তখন তার বয়স কত হয়ে যাবে? 24-25। না, লেখাপড়া শেষ হবে না, BMA পাস করতে গেলে সাধারণত 24-25-26 এরকমই লাগে। বলা হয় যে মানুষের ব্রেনের সবকিছু ডেভেলপমেন্ট 25 বছর বয়সে আর হয় না। এখন 25 বছর যখন হবে তখন তার ভিতরে একটা স্কিলনেস, একটা দক্ষতা এসে যাবে, তার জ্ঞানটা পরিপক্ক হবে, ম্যাচুরিটি আসবে তার। তখন সে চিন্তা করবে যে মেয়েটার আমি ভালোবাসতেছিলাম, যদি ভালো থাকে তাহলে ভালো, আর যদি দেখা যায় আমার কথা দিয়ে আরো 3 জনের কথা দিয়েছে তাহলে ওই ছেলে কিন্তু আর ওইদিকে যেতে হবে। আবার মেয়ে যদি দেখে যে ছেলের জন্য আমি পাগল ছিলাম, এই লেখাপড়া শেষ করে দেখতেছে সে এখন ইয়াবা ট্যাবলেট খায়, গাঁজা খায়, ওইখান থেকে আমার জীবন নষ্ট করবো, ও কিন্তু এই কথা। তাহলে আপনি কি করেছেন? সামান্য একটু বুঝাইয়ে এই সমস্যার সমাধান করেছেন। হয়নি মনে হয়? নরমাল। আপনার নরমাল? হ্যাঁ, আপনার সিজার, আপনার সিজার, আপনার সিজার, সিজার ছাড়া নেই এ মহিলারা। এখন পৃথিবীর 3টে ব্যথা আছে, শ্রেষ্ঠ ব্যথা পৃথিবীর। একটা হচ্ছে তার কিডনিতে বা পিত্তথলিতে যদি পাথর হয় তাহলে সে সাংঘাতিক ব্যথা। আর একটা হচ্ছে হার্ট অ্যাটাক হয়, যাদের ব্যথায় মানে হয়ে যায়, ব্যথায় নাড়িভুড়ি পর্যন্ত বের হয়ে যায়, এত ব্যথা অসহ্য, এবং কিছুক্ষণের মধ্যে গা ঘেমে সে মারা যায়। আমরা বলি যে ওই কি একটা হয়ে যায়, চেষ্টা করে মারা যায়। তৃতীয় ব্যথা আছে ডেলিভারি ব্যথা, প্রসব বেদনা, মারাত্মক ব্যথা। এই ব্যথা সহ্য করতে, এই জন্য কবি বলে গেছে না, বিপ্লব আর কিছু নয়, সৃষ্টির প্রসব বেদনা মাত্র। একটা বিপ্লব করতে গেলেও কিন্তু সৃষ্টির যে প্রসব বেদনা, সেরকম একটা ব্যথা সহ্য করতে হয় জাতিকে।
সহ্য করতে, তাহলে এই ব্যথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ব্যথাটা সহ্য করতে হবে। এখন 2-3 ঘন্টা 4 ঘন্টা সে তার পুষ্টি কম, তার বয়স কম, তার ডেভেলপমেন্ট হয়নি, তার রক্ত স্বল্পতা আছে ইত্যাদি কারণে দেখা যায় মাতৃ মৃত্যুর হার আমাদের দেশে বেশি। পাশের দেশে আমরা এই জন্য অ্যাডভান্সিং হেলথের কথা বলছি যে এর ভিতরে অনেক কিছু বিষয় আছে যে জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের চেষ্টা থাকবে যে তাকে বোঝানো, যদি বাল্য বয়সে তাকে বিয়ে দেয় তার কী কী ক্ষতি হতে পারে। এখন কোনো কারণে দিয়ে ফেললো, ধরে 16 বছর বা 17 বছর কোনো কারণ চাপে হোক বা যে কোনো কারণ আইনকে হোক, তাহলে তাকে বোঝাতে হবে সে যেন 20 বছরের আগে বাচ্চাটা না। তার জন্য আমাদের স্যার বলেছেন যে আমাদের অনেক পদ্ধতি আছে যাতে সে বাচ্চা না হয়, কিন্তু মুশকিল আছে আমাদের। আর নিচে একটা নাম্বার আছে সুখী পরিবার কল সেন্টার, সুখী পরিবার কল সেন্টার। এটা মানে পরিবার আসতেছে, আসলে এটা কৈশোরদের জন্য, কিশোর কিশোরীদের জন্য 16767। কৈশোরকালীন সময়ে তার যে শারীরিক বা মানসিক পরিবর্তনগুলো হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে এটা সাই ফিল করতেছে, সবাইকে বলতে পারতেছে না। তো সেক্ষেত্রে এটা কিন্তু দিনরাত 24 ঘন্টায় এই হেল্পলাইনটা খোলা থাকে। তার যে কোনো সমস্যা, যেমন 162 বা 63 এরকম একটা নাম্বার আছে স্বাস্থ্যসেবার জন্য। তো পরিবার পরিকল্পনা সেবার জন্য কিন্তু 16767। এখানে কল দিয়ে তার যে কোনো মনের সমস্যা সে কিন্তু ফ্রিকোয়েন্টলি বলতে পারবে। হ্যাঁ, সবাই এবং আপনারা যখন ওই যে আইসিটি ল্যাবে যেসব টিচাররা এখানে আসছেন, আপনারা একটু লাইভ এটা ফোন দিয়ে ওনাদেরকে ফোন দিতে বলবেন ছাত্রছাত্রীদেরকে, যে তোমরা একজন একটু এখানে ফোন দাও, ফোন দিয়ে কথা বলো। বা সে সাই ফিল করতে পারে, তাকে বলুন যে পাশের রুমে তুমি কথা বলে আসো, এই নাম্বারে কল দিয়ে একটা সমস্যা বানাই বললো যে আমার এই সমস্যা আছে, আমি কী করবো, কেমন রেসপন্স করে এই কল সেন্টারটা। ঠিক আছে, আপনারা এটা চেক করতে পারেন। 1098, এটা তো একটু আগে বললাম, ভায়োলেন্ট এগেইনস্ট সেফটি অফ অ্যাডোলেসেন্ট। তো এই হচ্ছে আমাদের, যেহেতু এখন অনলাইনের যুগ, এই ওয়েবসাইটটা খুব হেল্প করবে আপনাদের। আমি তো আগে ডেমনস্ট্রেট করলাম। আর এই কল সেন্টারটা, আমাদের কর্মশালার উদ্দেশ্য এটা যে আমরা যে ঢুকলাম একটা কিছু নিয়ে তো বের হতে হবে, ঠিক না? যে আমরা যেমন একটা ওয়েবসাইট জানলাম, তারপরে আমরা একটা কল সেন্টার জানলাম, ঠিক আছে? তো এই ছিল আমাদের। এখন অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমাদের রিসোর্স পার্সনদের থেকে কিছু শুনবো। স্যার, আপনাদের থেকেও শুনবো আমরা, কারণ এটা যেহেতু কর্মশালা, আপনারাও বলবেন আমরাও বলবো, শুধু আমি একা বলবো না। এই সব কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা এই অ্যাডভান্সিং সেক্টরকে গুরুত্ব দিচ্ছি ভীষণভাবে। সেটা হতে পারে মিনিস্ট্রেশন সময় স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে আগের আমলেও এটা একটু পদ্ধতি বলছেন যে স্যানিটারি যে প্যাড যেটা, এটা অল্প দামে পাওয়া যাচ্ছে। এটা প্যাডটা দরকার। আমাদের যারা মায়েরা ছিল, আমাদের মা, তারাও কিন্তু প্যাড ব্যবহার করেছে, তবে সেটা অস্বাস্থ্যকর। আপনারা বয়স্ক সময় যদি খেয়াল থাকে, ওনারা প্যাড। এটা আমি আরেকটা মিনিট বলি, এই যে ওয়েবসাইটে adoinfo.bjp.com, এটা বিরাট একটা সম্পদ, বিরাট সম্পদ। আমরা কিন্তু গুছাই করতে পারবো, দেখে দেখে পড়তে হবে। এটা আইসিটি ল্যাবে নিয়ে একটু দেখো, যে কোনো সময় দেখাবো। এটা কিন্তু ভালো একটা জিনিস, এটা আমি গুরুত্ব রাখবো। এটা একটা ভালো জিনিস পেয়েছেন, এটা অনেক কান্নাকাটি করে পাওয়া যেত না। ইউনিভার্সিটির সহযোগিতা, অন্যান্য দাদার সঙ্গে সহযোগিতা এটা ডেভেলপ করা হয়েছে। এটা বিরাট সম্পদ, এটা আমি কাজে লাগাবো। নিরাপত্তাই দেখা এই বিষয়টা আমি যেহেতু আইসিটির যে শিক্ষক মহোদয়রা আসছেন, আমরা কিন্তু আপনাদেরকে ইচ্ছাকৃতভাবে এনেছি, যাতে করে আইসিটি ল্যাব আছে কার কার প্রতিষ্ঠানে, সবার আছে না? ওই ল্যাবের নেই, যারা যাদের আছে শিক্ষার্থীদেরকে নিয়ে ঝরে পড়ার ঝুঁকিতে আছে, এই শিক্ষার্থীদের তালিকা আপনারা কয় তারিখের মধ্যে করে উপজেলা জানুয়ারি ফার্স্ট উইকে হলে আমাদের মানে আরো একটু সময় নিলে ভালো হবে। হ্যাঁ, কারণ রেজাল্টের পরে আমরা দেখব যে ওখানে আসলে যে শুধু কি পরীক্ষার সময় আসছে না, সে ছিল সব সময়, কিন্তু রেজাল্ট ভালো হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, এভাবে তো ওইভাবে হবে না। ঝরে পড়াটার করতে গেলে অনেক দিক বিবেচনা করতে হবে। পারিবারিক পাচ্ছি না এমনি, আমরা 1 তারিখে তো আসবে আমাদের স্টুডেন্ট, বই না পেলেও আসবে। আচ্ছা, একটু আমরা দেখবেন অনেক ভালো শিক্ষার্থী, সেও কিন্তু বিয়ের ঝুঁকিতে পড়বে। হ্যাঁ, আচ্ছা না, 5-10 করে বাচ্চা হয়েছে এখন কিন্তু এটা, এবং গাইডলাইন্সও আছে।
একটা অ্যাসাইন পার্সন আছে যাদের কাছে আপনারা কমপ্লেন করতে পারবেন বা ছাত্রছাত্রীরা জানাইতে পারবে। তো সেই কমিটিতে সভাপতি হচ্ছেন ইউনুস স্যার সভাপতি, এখানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছেন, তারপরে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা অথবা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দুজনের যে কোনো একজন। শিক্ষা কর্মকর্তা আছেন, প্রাথমিক শিক্ষা দুজনেই আছেন, দুজন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, ওসি, এবং এটার আহ্বায়ক হচ্ছেন বা সদস্য সচিব হচ্ছেন মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। তো আসলে বাল্য বিবাহ যদি না হয় বা একদম ফাইনালাইজ না হয়ে গেলে এটা, এখন বাল্য বিবাহ যদি হয়ে যায়, আমরা তো এরকম জানি অনেকেই যে গোপনে গোপনে হয়ে গেছে, আমরা জানি না, তো তখন আমাদের করণীয় কি স্যার? তখন আমাদের করণীয় কি থাকতে পারে? যে হয়ে গেছে, বাল্য বিবাহ হয়ে গেছে, এখন পানিশমেন্টের আওতায় আনলে তার একটা আর্থিকও ক্ষতি, মানে এখন ল অ্যান্ড রুলস তো থাকা উচিত একটা দেশে, না হলে তো অরাজকতা বেড়েই যাবে, ঠিক না? ল অ্যান্ড রুলস তো থাকতে হবে। তো অনেক সময় হয় যে গোপনে আমি জানি, এরকম হয় অনেক সময় যে গোপনে জানি কিন্তু পানিশমেন্ট না হোক, তার সে গরিব মানুষ, পানিশমেন্ট না হোক। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর কিছু কিছু উদ্যোগ নিয়েছে, যেমন হচ্ছে কিভাবে তার গর্ভধারণটা ডিলে করা যায়। ঠিক আছে, তার হয়তো 15 বছরের বাচ্চা হয়েছে, কিন্তু আমাদের একটা স্লোগান আছে যে 18-র আগে বিয়ে নয়, 20-এর আগে সন্তান। তো এইটার তো স্লোগান তো এমনি এমনি হয় না, এটা রিসার্চ করে, সায়েন্টিফিক রিসার্চ করে তারপর স্লোগানটা হয়েছে। তো আমরা কি করতে পারি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, যে ওইটা একটু ডিলে করতে পারি। ডিলে করার কি ওয়ে আছে? হ্যাঁ, ন্যাচারালি বাচ্চা না নেওয়া, এবং আমরা কিন্তু অনেকগুলা মেডিসিন সাপ্লাই দিই, যেমন খাবার বড়ি আছে, ইনজেকশন আছে, বা কন্ডোম আছে। এখন এই খাবার বড়ি বা ইনজেকশন যে নিবে, হ্যাঁ, আমি তো একজন অফিসার হিসেবে বলবোই যে এইগুলো বেশি বেশি করে আপনারা দেন, প্রচার করেন, কিন্তু আসলে এইগুলোর জিজ্ঞেস করতে হবে, সারা চলে যাবে না, লাঞ্চ করবে কিনা, আমি আপনাকে বলবো, ঠিক আছে? তো এইগুলো তো অনেক সময় সাইড ইফেক্ট থাকতে পারে, কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে ন্যাচারাল যেটা আমরা ডিলে করাতে পারি। আর কাছে ইনজেকশন খুবই ভালো একটা মেথড। ইনজেকশন একবার দিলে সে দীর্ঘদিন, মানে তার সেক্সুয়াল এক্সপোজার হলেও সে বাচ্চা ধারণটা ডিলে করতে পারে। ইনজেকশন আছে, তারপরে আছে আপনার বিভিন্ন পদ্ধতি আছে, যেমন দীর্ঘমেয়াদী কিছু পদ্ধতি আছে, কপার টিথ পড়ায়, আইইউডি, তারপরে ইমপ্ল্যান্ট, এরকম পদ্ধতিগুলো কিন্তু আমাদের FWV যারা আছে, ফ্যামিলি ওয়েলফেয়ার ভলেন্টিয়ার ভিজিটর, তারা কিন্তু স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এই ধরনের সেবা দেয়, এবং আমাদের সদরে আছে FWV, ওনারা কিন্তু এই ধরনের সেবা দেয়। তো যখন বাল্য বিবাহটা হয়ে যাবে, তখন কিন্তু আমরা এই পদ্ধতিগুলো তাদেরকে অ্যাপ্রোচ করতে পারি। আমরা তো করি, আপনারা যেহেতু ছাত্রছাত্রীদেরকে পড়ান, এরকম যদি কোনো ইনসিডেন্ট এরকম ঘটে, তো আপনারা এগুলো বলতে পারেন, যেরকম ফ্যামিলি প্ল্যানিং অনেকগুলো ওয়ে আছে, যেগুলো মোহাম্মদ কাউসার হোসেন। তো আপনাকে স্বাগতম আমাদের প্রোগ্রামে। এই প্রোগ্রামের সকল আর্থিক সহযোগিতা কিন্তু আমরা ইউনিসেফের মাধ্যমে, ইউনিসেফে আমাদের করতেছেন, আমরা জাস্ট বাস্তবায়নটা করতেছি। এবং ওই ফার্স্ট কার্ডের যে ব্যাপারটা, ওটা তো এখন অনলাইনে সফট কপি হয়েই গেছে, তারপরেও অনেক স্কুলে দেখা যাবে যে ওই হার্ড কপিটা নাই, মানে আইসিটি ল্যাবে স্যারদের তো অনেকেরই নাই, না ম্যাডামরাও বললেন। তো ওই ম্যাটেরিয়ালসটা অনেকেরই এরকম নাই, ওনারা জানাইছে। তো আমরা ফার্স্ট কার্ডটা এক বলে একটু দেখে আসি। ফার্স্ট কার্ড বলতে আজকে যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো একটা সামান্য। আমি ওইখানে দেখেন কিছু সংখ্যা আছে, যেমন 93, 198, 96, 177, যেমন এই রিজনটা মানে আমাদের এই ভিতর পড়ছে, বাগেরহাট, খুলনা, যশোর, এই রিজনে পড়ছে। তার মানে এখানে 177টা কৈশোরগঞ্জ স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে।